কেউ হসপিটালে আছেন, কেউ জেলখানায় আছেন, কেউ রাস্তা অ্যাক্সিডেন্টে পড়ে আছেন, কেউ অসুস্থ বাবার পাশে বসে আছেন, কেউ প্রিয়জনের জন্য কবর করতেছেন, আবার অনেকে আছেন ক্ষুধার্ত অবস্থায় খাবারের তালাশে বের হয়েছেন। আল্লাহ তাআলা সকল কিছু থেকে আমাদেরকে হেফাজত করে জায়গায় আসার বসার কিছু কথা শোনার বোঝার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছে যে ব্যক্তি আমার নিয়ামতকে শুকরিয়া আদায় করবে তার নিয়ামতকে বাড়িয়ে দেওয়া হবে, আর যিনি আদায় করবেন না তার নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে এবং কঠিন আযাব ব্যবস্থা করেছেন। এই জন্য আমরা দুনিয়া এবং আখিরাত দুইটাকে সামনে রেখে কাজ করব। কি বলেন? সৃষ্টিকর্তা আমাদেরকে ঘোষণা করেছেন আমরা সৃষ্টির সিরাজে আশরাফুল মাখলুকাত। সো আমাদের জীবনটা হচ্ছে নৌকার মতো। নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, আবার সেই পানি নৌকায় প্রবেশ করানো যাবে না। আমরা দুনিয়া ছাড়া চলতে পারবো না, কিন্তু দুনিয়ার মোহে পড়া যাবে না। তাহলে এখানে কেন আসছি? কারণ সৃষ্টিকর্তা বলেছেন আমি সৃষ্টির সেরা জীব। সো আমরা এখানে যে যে চেয়ারটাতে বসে আছি, কেউ কারো মা, কেউ কারো বাবা, কেউ কারো ভাই, কেউ কারো বোন, কেউ কারো ছেলে, কেউ কারো মেয়ে। আপনি আপনাকে প্রশ্ন করে দেখবেন যে চেয়ারটাতে আপনি বসে আছেন, আপনি কি নিজেকে ঘোষণা করতে পারছেন আমি সৃষ্টির সেরা ভাই, আমি সৃষ্টির সেরা বোন, আমি সৃষ্টির সেরা সন্তান? তাহলে আপনাকে রিয়েলাইজ করতে হবে যারা সৃষ্টিকর্তা আমাকে ঘোষণা দিয়েছেন, কিন্তু আমি কেন বলতে পারছি না? তাহলে এটার জন্য কিন্তু আমিই দায়ী। কারণ আমার সৃষ্টিকর্তা বলেছেন যা কিছু হচ্ছে তা তোমার কৃতকর্মের ফল। আল্লাহ তাআলা সূরা নজমের 24 নম্বর আয়াতে বলছেন মানুষ যা চায় তা কি সে পায়? আল্লাহ তাআলাই বলছেন মানুষ যা চায় তা কি সে পায়? আল্লাহই বুঝিয়েছেন যে মানুষ যা চায় তা সে পায় না। একই সূরার 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মানুষ সেটাই পায় যেটা সে চেষ্টা করে। চেষ্টা করে সে সেটাই পাবে। এজন্য আমাদের রিয়েলাইজেশন আমাদের কষ্ট হবে। তো আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা পাবো। আল্লাহ তাআলা বলছেন মানুষ যা চায় তা সে পাবে না, কিন্তু সে সেটা পাবে যে সে চেষ্টা করে। তো আজকে আমার টপিক আপনাদের সামনে হচ্ছে ওয়াই ইউজ টেন্স প্রোডাক্ট। আমরা আসলে কেন এই প্রোডাক্টটাকে ব্যবহার করবো? যদিও এই আলাপ আলোচনাটা আজকে অনেকটা হয়ে যাবে, আমি শুধু বলবো আপনারা শুধু শুনবেন, আর কিছু জিনিস নোট করতে হবে একটু মনোযোগ দিয়ে। আমরা অনেকে আসলে তিনশির প্রোডাক্ট কি বা প্রোডাক্টের ট্রেনিংয়ের কথা স্যারা বলেছেন। আগামী মাসের 9 তারিখ ইনশাআল্লাহ তাআলা দিনব্যাপী প্রোডাক্ট ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে ইনশাআল্লাহ তাআলা, এবং প্রায় প্রত্যেকটা প্রোডাক্টের ডেমনস্ট্রেশনও থাকবে। আমরা সেভাবে ইনশাআল্লাহ তাআলা অ্যারেঞ্জ করবো। তো আজকে প্রোডাক্ট নিয়ে কোনো আলাপ করবো না, আজকে আলাপ করবো প্রোডাক্টটা কেন পাই, কেনটা জানতে হবে আমাদেরকে। কি বলেন? এই জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই তৈরি তো? আমরা তিনশির প্রোডাক্টে বেরোন আমরা ভালো করে জানবো ইনশাআল্লাহ তাআলা। স্যার কামরুল স্যার সবাই চিনেন, তারপর আজকে অনেকে হয়তো বা নতুন পরিচিত হচ্ছে আপনার সাথে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম মামুন। এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়েছি 2013 সালের মে মাসে, আজ থেকে প্রায় 8.5 বছর আগে। এই কোম্পানিতে সম্পৃক্ত হওয়ার আগে আমার কিছু ড্রিম ছিল, স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে 21 সালে এসে আমার ড্রিমগুলি বাস্তবে পরিণত হয়েছে, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আর সেটাই পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে আমার একটা লাক্সারি কার ফান্ড অর্জন করেছে এবং বেশ কয়েকটা দেশে বেশ কয়েকবার যাওয়ার আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছে। বেশ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, ইন্দোনেশিয়া, নেপাল, ইন্ডিয়া, লন্ডন, দুবাই আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে। সেগুলি নিয়ে অন্য আরেকদিন কথা বলবো, সিলভার লাইন নিয়ে আরেকদিন কথা বলবো। কারণ আপনারা শুনেছেন স্যার কিছুদিনের মধ্যে আরেকটা বড় প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে। জোরে তালি দিয়ে এটার জন্য, কারণ খুব চমৎকার। আসলে আমাদের স্যার হচ্ছেন ইউনিক, যার কারণে সারা বাংলাদেশে ইউনিক কিছু প্রোগ্রামের আয়োজন করে থাকেন। এই জন্য আমরা স্যারকে স্যালুট জানাই। চমৎকার আমরা যখন নেতৃত্ব পেয়েছি বা উনার নেতৃত্বে যদি আমরা কাজ করে যাই, আমরা আসলে বাংলাদেশে ইউনিক হিসেবে কিন্তু উপস্থাপিত হব। এবং আমাদের পরবর্তীতে প্রোগ্রাম আছে কক্সবাজারের প্রোগ্রাম, আমরা সেখানে ইনশাআল্লাহ তাআলা সফলতা নিয়ে অনেক কথা আমরা শেয়ার করব। কিন্তু আজকে আমাদেরকে একটু মনোযোগী হতে হবে, কারণ গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আসলে তিয়ানশির প্রোডাক্টটা কেন প্রয়োজন, এই জন্য কিছু কিছু ডিস্ট্রিবিউটর পারলে ঘুমিয়ে যাবো। আপনি যদি দেখেন যে আপনার চোখে এখন ঘুম আসতেছে, তাহলে বুঝতে হবে আপনি সফলতা থেকে অনেক দূরে আছেন, অনেক দূরে আছেন। তো আপনি আপনাকে বুঝতে পারবেন কোন অবস্থায় কোন প্রেক্ষিতে আপনি আছেন। যাই হোক, বলে আলাপ আলোচনা চলে যাচ্ছি। আমরা প্রথমত যে দুটো জিনিস নিয়ে এই পুরো বিজনেসে শেয়ার করে থাকি তা হচ্ছে হেলথ এবং ওয়েলথ। এই দুইটা জিনিস আমরা প্রত্যেকে চাই সৃষ্টিকর্তার কাছে, সবাই চায় স্বাস্থ্য এবং সম্পদ, কিন্তু এই দুটো জিনিসকে সবাই পাই। এই জন্য স্যার সকালে একটা কথা বলেছিলেন যে একজনকে গিটার শেখাতে যে 2 বছর লাগবে সেখানে 2 লাখ, আবার 6 বছর লাগবে সেখানে 6 লাখ, তাহলে সেখানে 4 বছর কেন বেশি লাগবে? আজকে এখানে অনেকে আছেন যে অনেক এই স্বাস্থ্য সম্পর্কে ভুল কিছু ধারণা আছে। তো সেটাকে আপাতত ওই 2 বছর 4 বছর না, আপাতত 2 মিনিটের মধ্যে একটু ভুলে যাওয়ার চেষ্টা করেন। আপনি 2 মিনিটের মধ্যে এটাকে ভুলে যাওয়ার চেষ্টা করেন। পিছনে যা জানতাম আপাতত এই 1 ঘন্টার জন্য ভুলে যাই।
তাহলে নতুন করে কিছু আজকে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আসলে কেন আমাদের এই 300 প্রোডাক্টগুলি প্রয়োজন তা আমাদেরকে রিয়েলাইজ করতে হবে। আর আপনি যদি রিয়েলাইজেশনে আসেন তাহলে আপনি আরেকজনকে বোঝাতে পারবেন। কারণ স্যার কিন্তু বলেছিলেন যে প্রোডাক্ট সেলটা আসলে কি ট্রান্সফার করা, আপনার ভিতরের কথাগুলি আপনার অ্যাডভার্টাইজমেন্টকে ট্রান্সফার করা। এখন আপনি ট্রান্সফার করবেন, নিজে না জানলে কি ট্রান্সফার করবেন? এখন আপনি জানেন নেগেটিভ, তো ট্রান্সফার করবেন কি নেগেটিভ, তো গেস্ট কি হবে নেগেটিভ, গেস্টটা কি হবে নেগেটিভ। তাহলে আপনি ট্রান্সফার করবেন, আপনার অ্যাডভার্টাইজমেন্টকে পাওয়ারফুল করতে হবে। এই জন্য আপনাকে সঠিকটাকে ভালো করে মূল্যায়ন করতে হবে। তো যাই হোক, আজকে আমি হেলথ নিয়ে কথা বলবো, এখানে ওয়েলথ নিয়ে কথা বলবো না, যেহেতু হেলথের কথা আসছে। তো সর্বপ্রথম যার কথা চলে আসে সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আমাদের সামনে সবচেয়ে বেশি স্বাস্থ্যকে উপস্থাপিত করে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী আমাদেরকে সংজ্ঞা বলেছেন কি করে আমরা আমাদেরকে সুস্থ রাখতে পারবো। আজকে এখানে অনেকে হয়তো আছেন যে আপনার লিডার আপনাকে চুজ করেছে, কিন্তু আপনি একেবারে কিন্তু নতুন। আর আপনাকে যদি আমি প্রশ্ন করি সুস্থতা কাকে বলে, আপনি হয়তো উত্তর দিবেন আমার শরীরে কোনো রোগ নাই, এর নাম হলো সুস্থতা। কি বলেন? প্রশ্ন উত্তরটা এরকমই আসবে, আমার শরীরে কোনো রোগ নাই, এটার নামই তো সুস্থতা। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যাপারটাকে একটু ব্যতিক্রমভাবে উপস্থাপিত করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে না, শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ হলে আপনি সুস্থ না, আপনাকে 4 দিক থেকে সুস্থ হতে হবে। কয় দিক থেকে? 4 দিক থেকে। তাহলে আজকে যারা নতুন তারা নতুন করে সুস্থতার সংজ্ঞা জানবে। 1 নম্বর সুস্থতা, সেটা হচ্ছে শারীরিক সুস্থতা। আপনার শরীরে কোনো রোগ নাই, এটা হচ্ছে 1 নম্বর সুস্থতা। 2 নম্বর মানসিক সুস্থতা, আপনার মনেও কোনো সমস্যা না। তাহলে 1 নম্বরটা কি বলেছিলাম? শারীরিক সুস্থতা। 2 নম্বর মানসিক সুস্থতা। 3 নম্বর বলা হয়েছে আর্থিক সুস্থতা, মানে আপনার পকেটে পর্যাপ্ত অর্থ আছে, আপনি যখন যার জন্য যা খুশি খরচ করতে পারেন। আপনি নিজেকে মাঝে মধ্যে প্রশ্ন করবেন, বাজারে চমৎকার ফল উঠেছে, আমার এই ফলটা কি মায়ের জন্য নিতে পারছি? এই ফলটা কি বাবার জন্য কিনতে পারছি? এই ফলটা কি আমার সন্তানের জন্য কিনতে পারছি? মাঝে মধ্যে রিয়েলাইজ করে নিজেকে প্রশ্ন করেন। যদি দেখেন যে বাজারে চমৎকার ফল উঠেছে কিন্তু মায়ের জন্য নিতে পারি নাই, তাহলে বুঝতে হবে আমি আর্থিকভাবে সুস্থ না। 4 নম্বর সুস্থতা হচ্ছে সামাজিক সুস্থতা। সমাজের মানুষ আপনাকে শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। মনে করেন একটা লোক শারীরিকভাবে সুস্থ কিন্তু সে মানসিকভাবে অসুস্থ, তাহলে কি সে সুস্থ? সুস্থ না। আবার একটা লোক শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে সুস্থ, কিন্তু তার পকেটে কোনো পয়সা নেই, তাহলে সেও সুস্থ না। আবার মনে করেন একটা লোক শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে সুস্থ, তার অনেক টাকার মালিক, কিন্তু সমাজের মানুষ জানে এই লোকটা চোর, বাটপার, ইতর, বাড়ির পিছনে দরজাতে প্রবেশ করে, তাহলে কি সে সুস্থ? তাহলে সেও সুস্থ না। তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যদি আপনি আপনাকে সুস্থতা দাবি করতে চান, আপনাকে 4 দিক থেকে সুস্থ থাকতে হবে। 1 হচ্ছে শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক। এই 4 দিক থেকে যিনি সুস্থ তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আপনি সম্পূর্ণ সুস্থ একজন ব্যক্তি। এবার আপনি আপনাকে প্রশ্ন করেন আপনি কি সুস্থ? তো যাই হোক, আমরা 3 দিকে সুস্থতার ব্যাপারে পরে আলোচনা করবো। আজকে আমরা আলোচনা করবো আমাদের শারীরিক সুস্থতা নিয়ে, তা নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তো হিউম্যান হেলথ ফেস উইথ সেভারাল চ্যালেঞ্জ। বর্তমানে মানুষের যে স্বাস্থ্যটা, এটা কঠোর কিছু প্রতিদ্বন্দ্বিতা করে বেঁচে আছে। যেমন এই যে অনেকে ঘুমের সাথে যুদ্ধ করছেন, আপনি কিন্তু সুস্থ নয়, আপনি কিন্তু রীতিমতো অসুস্থ। যারা এই যে ঝিমিয়ে পড়ে যান, বা বিশেষ করে একটা সুস্থ মানুষ এই সময় ঘুমাতে পারে না। একটা সুস্থ মানুষের অর্গান কখন রেস্টে যেতে চায় জানেন? রাত্র 10টা থেকে ভোর 4টা। রাত্র 10টা থেকে ভোর 4টা, এই 6 ঘন্টা একটা সুস্থ মানুষের সকল অর্গানগুলিকে পিক আওয়ার আপনার তাকে রেস্টে দিয়ে, আপনি রেস্টে গেলে সে কাজ করতে পারবে। আর অন্য সময় যদি আপনার চোখে ঝিমুনি আসে, আপনার শরীর হাত পা ভেঙে চলে আসে, আপনি কিন্তু রেড সিগন্যালে আছেন। তাহলে একটু নাড়াচাড়া দিয়ে বুঝতে হবে, আমাকে আশেপাশে মানুষ যদি এখন দেখে আমি ঝিমাই, তাহলে আমি কোন গ্রুপে আছি? নিজের মানের জন্য নিজে নষ্ট করবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আর যদিও দেখি কেউ ঘুমিয়ে পড়েছে, আমরা সব ওনাদের জন্য জোরে করতালি দিব, তাহলে উনিও দেখবেন লাফে উঠে করতালি দিবে। এরকম সম্মানিত আমরা কাউকে করতে চাই না ইনশাআল্লাহ তাআলা। আবার এরকম সম্মানিত কেউ হতেও চাই না, কি বলেন? যাই হোক, এই যে মানুষের যে স্বাস্থ্য, এটা প্রচুর পরিমাণে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতেছে। প্রত্যেকটা মানুষ ঝুঁকির মধ্যে আছে, স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। আপনি বাজারে পানি খাবেন, ঝুঁকি আছে। ফল খাবেন, ঝুঁকি আছে। মাছ মাংস খাবেন, ঝুঁকি আছে কিনা? ইভেন আমরা মাঝে মধ্যে অবসর সময় কাটানোর জন্য বাজার থেকে চিপস কিনে খাই। আপনারা অনেকে জানেনই না চিপসটা যে কত বড় ভয়াবহ বিষ আপনার জন্য।
কারণ চিপসের প্যাকেটের ভিতরে যে বাতাসটা দেওয়া হয়, যে বাতাসটা দিয়ে চিপসের প্যাকেটটাকে ফুলিয়ে রাখা হয়, এই বাতাসটা আমাদের শরীরের জন্য 85% অর্গানগুলোকে নষ্ট করে ফেলে, ড্যামেজ করে ফেলে। এটা কি জানতেন? তো আমরা নাকি ভালো লাগছে না চিপস খাই, তো চিপসের মধ্যে কি আছে? এবং ওই চিপসের বাতাসটা আপনার ভিতরের আলোগুলির সাথে একনিষ্ঠভাবে লেগে থাকে। অনেকে টাইম পাস করার জন্য বসে বসে চিপস খায়, গার্লফ্রেন্ডের সাথে রেডিং করতে গেলে বসে বসে চিপস খায়। খুব এটা পারফেক্ট হয়েছে, শান্তর জন্য এটা পারফেক্ট হয়েছে। তাহলে প্রত্যেকটা সেক্টরে আমরা ঝুঁকির মধ্যে আছি। এই যে আপনার পকেটে মোবাইল, আপনার হাতে মোবাইল, আপনার ঝুঁকির মধ্যে আছে। কারো আবার একটা না দুইটা আছে, সে ডাবল ঝুঁকির মধ্যে আছে। আবার এখন শুনতেছি আমরা আমাদের জেনারেশন আসতেছে 5G, অলরেডি 5G চালু হচ্ছে। বিশ্বাস করেন যখন 4G আসছে তখনই গাছের পাখি মরা শুরু হয়েছে। যে সমস্ত বাসার ছাদে মোবাইলের টাওয়ার ফিট করা আছে, দয়া করে ওই সমস্ত বাসায় বাসা ভাড়া নেবেন না। যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে মোবাইল টাওয়ার আছে, ওই সমস্ত বাসায় যদি আপনি বসবাস করেন, আপনার অসংখ্য রোগ দেখা দিবে। এবার এমন হতে পারে পুরুষদের পুরুষত্ব নষ্ট হয়ে যেতে পারে মোবাইল রেডিয়েশনের কারণে। তাহলে এগুলো তো আমরা জানিই না যে ঝুঁকির মধ্যে আছি। আমরা বিশ্বাস করে অনেকে জানি না, অনেকে যেমন অনেক কিছু জানি না তাও জানি না। যেমন এখানে অনেকে আছে আমরা জানি সিটি স্ক্যান মানে হচ্ছে ব্রেনের একটা টেস্ট, রাইট? কিন্তু এটা মারাত্মক ভুল। সিটি স্ক্যান হচ্ছে টেস্টের নাম। আপনার পায়েও সিটি স্ক্যান হতে পারে, আপনার হার্টও সিটি স্ক্যান হতে পারে, আপনার কোমরও সিটি স্ক্যান হতে পারে। কিন্তু আমরা মনে করি সিটি স্ক্যান মানে আমাদের ব্রেনের। তাহলে কি ভুলের মধ্যে আছি না আমরা? তাহলে আগে ভুলটাকে ভুলেন, আগে ভুলটাকে ভুলেন, দেন সঠিকটাকে নিবেন। কারণ আমার তো ওই সময় নেই যে আগে ভুলটাকে ভুলাবো, একই সাথে তুলনা করে ফেলতে হবে। সেরকম অসংখ্য জিনিস আমাদের ভিতরে ভুল জানা আছে, যেগুলো আমাদেরকে সঠিক করে জানতে হবে। তো আশা করছি ইনশাআল্লাহ তাআলা 3 শীতে যেহেতু ভুলক্রমে হোক আর ফ্রেন্ডের রিকোয়েস্টে হোক চলে যেহেতু এসেছেনই, আলহামদুলিল্লাহ এখান থেকে সব কিছু জেনেই আমরা যাবো। কি বলেন? জানবো তো সবাই? এই জন্য মনোযোগটাকে আরেকটু বাড়ায় মনোগুণ করতে হবে। মনোযোগে হবে না, মনোগুণ লাগবে। আছে তো গুণ? এখন এই চ্যালেঞ্জগুলোকে এক এক করে আমাদেরকে দূর করতে হবে। কি কি ধরনের চ্যালেঞ্জ আসলে আমরা নিচ্ছি আসেন একটু ভালো করে খেয়াল করে দেখি। এভরি ইয়ার ইন দ্য ওয়ার্ল্ড 60% অফ দ্য ডেথস কজড বাই ক্রনিক ডিজিজ। এই পৃথিবীতে প্রতি বছর যত লোক মারা যাচ্ছে তার 60% লোক মারা যাচ্ছে শুধুমাত্র বিভিন্ন রোগের কারণে। অ্যাক্সিডেন্ট হচ্ছে পরে, রোগের কারণে মারা যাচ্ছে প্রায় 60% লোক। কত পার্সেন্ট লোক? প্রতি বছর পৃথিবীতে যত লোক মারা যাচ্ছে তার মধ্যে 60% লোক বিভিন্ন রোগে মারা যাচ্ছে। বিভিন্ন রকমের রোগ, হার্ট ডিজিজ, ক্যান্সার, স্ট্রোক করা, হ্যাঁ, ডায়াবেটিক, এরকম অসংখ্য রোগ তৈরি হচ্ছে। আর এরকম 60% লোক পৃথিবী থেকে বিদায় নিচ্ছে বিভিন্ন রোগের জন্য। তাহলে এই রোগগুলি আছে কিনা আমাদের পাশে? আছে, রোগগুলি আছে। এখন এই রোগগুলি থেকে মুক্তি থাকবে বা থাকতে চাই, তাহলে সেটা দায়িত্ব কার? কিন্তু নিজেকে প্রশ্ন করুন তো, এগুলো থেকে বেঁচে থাকার জন্য কি ট্রাই করছি আমরা? আপনি প্রতিদিন বাসায় মশারি টানান না? মশারি টেনে ঘুমান কেন না? মশারি যাতে মশা না কামড়ায়। তো মশা কামড়ালে সমস্যা কি? মশা যদি কামড়ায় এটা সমস্যাটা কি? ভাই মশা কামড়ালে কি হয় এটা জানি না, ব্যাপারটা কি তাই? মশা কামড়ালে কি হয়? ম্যালেরিয়া হয়। আচ্ছা, ম্যালেরিয়া হয়ে আপনার এলাকায় কতজন মারা গেছে গত 1 বছরে? আপনার এলাকায় ম্যালেরিয়া রোগ হয়ে গত 1 বছরে একজনও মরে নাই। কিন্তু ওই রোগ থেকে বাঁচার জন্য প্রতিদিন কত মারামারি, ঝগড়া, মশারি টানানো নিয়ে, ভাই বোন ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া। ভাই বোন ঝগড়া, বোনে বলছে টানাবো না, ভাই বলছে আমিও টানাবো না, মা এসে গেছে ঝাড়ু বাড়ি, শহর আমি টানাই দিই। স্বামী স্ত্রী ঝগড়া, তুমি দিব না আমি দিব না। মশারি টানানো অনেক ফ্যামিলি কথা বলে না, পরের দিনটা নাস্তা নাই, খালি পেটে বাড়তি বেড়ে গেছে। শুধু কোন রোগ থেকে বাঁচার জন্য? যেই রোগে লোক মরে নাই আর যেই রোগে মানুষ প্রতি বছর 60% লোক মারা যায়, এই রোগের জন্য কয়দিন মশারিটা নিয়েছে? আসলে তো স্যার আমরা জানি না যেগুলি মশারি কি। ডায়াবেটিকের আবার মশারি কি, স্ট্রোক রোগের আবার মশারি কি। 3 শীত প্রোডাক্টগুলো হচ্ছে এক একটা রোগের জন্য মশারি। যারা এই যে বসে বসে জিমান, আপনার জন্য অনেক মশারির ব্যবস্থা আছে। আপনি মারাত্মক ঝুঁকির মধ্যে আছেন।
আপনি চোখটা অনেকে আবার হয়তো বেশি মনোযোগী, চোখ বন্ধ করে গভীরভাবে চিন্তা করছেন আসলে কি জিনিস। আমি বুঝতে পারছি আসলে আমি আসলে সরি, আমি আপনাকে ঘুম বলেছি যেন আমি সরি, দুঃখিত। আমি বুঝতে পারছি আপনি খুব মনোযোগী, আপনি এটাকে মন গুণের কাছে নিয়ে গেছেন, মনে গুণ দিয়েছে তো এই জন্য চোখটা বন্ধ হয়ে গেছে। মনের চোখ দিয়ে আপনি হয়তো ট্রেনিং করছেন। তো যাই হোক, এই কথাগুলি আপনাকে আগে উপলব্ধি করতে হবে যে 60% লোক প্রতি বছর মারা যাচ্ছে শুধুমাত্র এই সমস্ত রোগের কারণে। এই সমস্ত রোগ থেকে বাঁচার জন্য আমি কি করেছি, কি ফিল করেছি, সেটা আমাকে থিঙ্ক করতে হবে, চিন্তা করতে হবে, তারপর আমি আপনাকে দেখাতে হবে। এভরি ইয়ার ইন দ্য ওয়ার্ল্ড 12 মিলিয়ন পিপল আর ডায়াগনোজড উইথ অল কাইন্ডস অফ ক্যান্সার। প্রতি বছর 12 মিলিয়ন মানুষ শুধুমাত্র এই বিভিন্ন রোগ মানে ক্যান্সার টাইপের রোগে আক্রান্ত হচ্ছে। কত মিলিয়ন? 12 মিলিয়ন। 12 মিলিয়ন মানে 1 মিলিয়ন মানে কত? 1 মিলিয়ন মানে 10 লাখ, 12 মিলিয়ন মানে 1 কোটি 20 লাখ। আচ্ছা, করোনা আমাদের দেশে এসেছিল, আমাদের পৃথিবীতে এসেছিল, অসংখ্য লোক মারা গেছে, আমরা বলেছি আহা পুরো দুনিয়া বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত 19 সাল এবং 20 সালে করোনা রোগে সারা পৃথিবীতে কত লোক মারা গেছে? আমি ধরলাম অর্ধ কোটি, 50 লক্ষই মারা গেছে। আর এখানে ক্যান্সার রোগে আক্রান্ত মারা যাচ্ছে প্রতি বছর কত? 1 কোটি। শুধু করোনা থেকে বাঁচানো না, লাইন দিয়ে টিকা দিচ্ছেন, ভ্যাকসিন দিচ্ছেন এই রোগ থেকে বাঁচার জন্য। এটা নীরব ঘাতকের মতো মানুষকে শেষ করে দিচ্ছে। গত 2 বছরে করোনা রোগে মারা গেছে সারা পৃথিবীতে 50 লাখ লোক, আর এখানে 1 বছরে ক্যান্সার রোগে মারা যাচ্ছে 1 কোটি 20 লক্ষ লোক। আপনাকে চিন্তা করতে হবে। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কখনো ক্যান্সার আসবে না, দরখাস্ত লিখে আছে, আল্লাহ তাআলা চিঠি পাঠাইছে, কোনো লাইসেন্স আছে আপনার? নাকি আপনি ক্যান্সার থেকে মুক্ত থাকবেন এর দায়িত্ব হচ্ছে পৌরসভার মেয়রের, দেশের সরকারের? আমার টেনশন করার কোনো কিছু নাই, এটা আমার এলাকার মেম্বার দেখবে। আসলে সেফ থাকতে হবে কাজ, নিজেকে থাকতে হবে। তাহলে 1 কোটি 20 লক্ষ লোক প্রতি বছর বিভিন্ন ক্যান্সার হচ্ছে। ক্যান্সার বিভিন্ন সেক্টরে হয়ে যাচ্ছে, ব্রেনে ক্যান্সার হচ্ছে, হার্টে হচ্ছে, লাংকে হচ্ছে, কিডনিতে হচ্ছে, স্টোমাকে হচ্ছে, কোন ক্যান্সার হচ্ছে, ব্রেস্টে ক্যান্সার হচ্ছে, জরায়ুতে ক্যান্সার হচ্ছে, প্রস্রাবের নালীতে ক্যান্সার হচ্ছে। আর ক্যান্সার রোগটা এত ভয়াবহ একটা জিনিস, জাস্ট ক্যান্সারটা হচ্ছে আমার বডিতে নষ্ট হয়ে যাওয়া বেয়াদব একটা সেল। বেয়াদব আমাদের বডিগুলি ভাঙলে, যেমন আমরা পুরো বডিটা যদি ভাঙি, এই বডিটা যদি ভাঙি তাহলে ভিতরে পাবো কি? অনেকগুলি অর্গান। কি পাবো? বডি ভাঙলে পাবো ভিতরে অর্গান। অর্গানগুলিকে যদি ভাঙি তাহলে পাবো টিস্যু। টিস্যু যদি ভাঙি তাহলে পাবো সেল। তাহলে আমাদের বডির একক কি? সেল। তাহলে আমাদের বডিটাকে তৈরি করা হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য লক্ষ লক্ষ সেল দিয়ে। তাহলে বাজারে যত অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট, যত ট্রিটমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এগুলির যে মেডিসিন, এই মেডিসিন কাজ করে বিভিন্ন অর্গানের উপর, সরাসরি হার্টের উপর, কিডনির উপর, লিভারের উপর। হার্ট, কিডনি, লিভার এক একটার জন্য এক একটা মেডিসিন বাজারে পাওয়া যায়। হার্টের ওষুধ, লিভারের ওষুধ, কিডনির ওষুধ। কিন্তু আমাদের প্রোডাক্টগুলি অ্যাকচুয়ালি কাজ করছে হচ্ছে কোনো অর্গানে না, সরাসরি কাজ করে সেল। কিসে কাজ করে? যেহেতু সেলটা হচ্ছে আমাদের বডির একক, সেল সুস্থ হলে টিস্যু সুস্থ, টিস্যু সুস্থ হলে অর্গান সুস্থ, অর্গানগুলি সুস্থ হয়ে গেলে বডি সুস্থ। এই জন্য আমাদের প্রোডাক্টগুলি কাজ করবে ধীরে ধীরে, কিন্তু স্থায়ী হয়ে আসবে। কথা কি বুঝতে পারছেন? সেলগুলির উপরে যে এফেক্ট করছে আমাদের প্রোডাক্ট। এখন ক্যান্সার সেল মানে কি? ক্যান্সার সেল মানে হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেকটা সেলে নির্দিষ্ট কিছু কাজ দায়িত্ব দিয়ে দিয়েছেন। ক্যান্সার সেলটা হচ্ছে সে তার নির্দিষ্ট দায়িত্ব পালন করে না। যেমন ধরেন এলাকার মধ্যে অনেক বেয়াদব ছেলে আছে না, যার সাথে মিশতে বাবা নিষেধ করে, খবরদার এর সাথে মিশা যাবে না, কারণ এর সাথে মিশতে তুমিও খারাপ হয়ে যাবা। ক্যান্সার সেলটা যেমন সেল, সে তার দায়িত্ব পালন করে না, সে শুধু ঘুরে বেড়ায় বডির মধ্যে। আর সে পাশে যে সেলটাকে পায়, ওই সেলকে বলে তুই ওদের কাজ করিস না, তখন তার মধ্যে সেও প্রভাবিত হয়ে সেও তার মতো বেয়াদব হয়ে যায়। আবার 2 জন মিলে 3 নম্বরকে বানায়, 3 জন মিলে 4 জনকে বানায়, 4 জন মিলে 5 জনকে বানায়। এই জন্য বলে ক্যান্সার হলে শরীরে পুরো ছড়িয়ে যায়। এখন এই যে রোগ ক্যান্সার, এটাকে কিভাবে প্রতিরোধ করবে? তার লোকের সাথে কথা বলবো, যা শুধুমাত্র আগে আমরা দেখি যে আসলে কি কি সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। এটা আসলে আমাকে রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে যে আসলে আমরা কোন লেভেলে আছি। এরপর আসেন আরেকটা কথা বলতে গেলে, এভরি ইয়ার ইন দ্য ওয়ার্ল্ড 17 মিলিয়ন পিপল ডাই কার্ডিওভাস্কুলার
and cerebrovascular disease. আমরা জানি কার্ডিওভাস্কুলার রোগটা হয় আমাদের কোথায়? কার্ডিওভাস্কুলার কোনটা? আমাদের হার্ট, আর সেরিব্রোভাস্কুলার হচ্ছে আমাদের ব্রেন। তাহলে ব্রেন নিয়ে যত রোগ, ব্রেনের এই ভেসেলের মধ্যে যত রোগ, সেটাকে আমরা বলে থাকি সেরিব্রোভাস্কুলার। আর আমাদের হার্টে যত ধরনের রোগ হয়ে থাকে আমরা সেটা বলে থাকি কার্ডিওভাস্কুলার। তাহলে দেখেন 17 মিলিয়ন মানে কত কোটি লোক? 1,70,00,000 লোক। 1,70,00,000 লোক। তার মানে গত 2 বছর করোনা রোগে যত লোক মারা গিয়েছে তার 3 গুণ, 3 গুণেরও বেশি। গত 2 বছর করোনা রোগে যত লোক দুনিয়া থেকে চলে গেছে, মৃত্যুবরণ করেছে, তার 2 থেকে 3 গুণ বা তার থেকে বেশি লোক প্রতি বছর মারা যাচ্ছে শুধুমাত্র কার্ডিওভাস্কুলার এবং সেরিব্রোভাস্কুলার রোগে। কিন্তু এটা আমরা বুঝি না, কল্পনাই করতে পারছি না। এখানেও অনেকে আছেন যার বুকের মধ্যে এখনই ছোট ছোট ব্যথা শুরু হয়ে গেছে, মাঝে মধ্যে চিন 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 করে ব্যথা করবে। ব্যথার অনেকগুলি কারণ আছে, অনেকগুলি কারণ। এই শীতের সিজনে এভারেজ কিছু পেইন হবে আপনার, এটা স্বাভাবিক। এই শীতের ব্যথাগুলিকে ভয় পাওয়ার কোনো কিছু নাই, তবে সতর্ক থাকা দরকার। তাহলে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, সমস্যাগুলো আমাদের কিভাবে আসে, কোথেকে আসবে আমাদেরকে জানতে হবে। কার্ডিওভাস্কুলার আর সেরিব্রোভাস্কুলার। এখন এই সমস্যাগুলি কোথায় হয়? ব্রেনের এই সেলগুলি যখন আস্তে আস্তে ব্লক হয়ে যায় তখন আমাদের এই রগগুলি ফেটে যায় অনেক সময়। এখন ফেটে যাওয়ার অনেক কারণ আছে। প্রথমত হচ্ছে এই যে আমরা মোবাইল ফোনে কথা বলছি নন স্টপ, আমাদের মোবাইল রেডিয়েশনের কারণে আমাদের এই সেল ড্যামেজ হচ্ছে। আপনি অনেকক্ষণ যাবত ওয়াইফাইয়ের কাছে বসে আছেন, নেটের পাশে বসে আছেন, এই রেডিয়েশন আপনার এগুলোকে ড্যামেজ করে ফেলছে। আচ্ছা, আপনার হার্টে ব্লক হলে আপনি রিং পরাতে পারবেন, কিন্তু ব্রেনে ব্লক হলে, ব্রেনে ব্লক, তখন কি করবেন? আমরা আগে জানতাম স্ট্রোক করে 40 বছর 50 বছর পরের লোক বার্ধক্যজনিত কারণে স্ট্রোক করে, আর এখন দেখি 15 বছর 20 বছর ছেলেমেয়েরা স্ট্রোক করে ফেলছে। ব্রেনের ডান দিকে যদি কেউ স্ট্রোক করে তার বাঁ দিক প্যারালাইজড হয়ে যায়, আর কেউ যদি ব্রেনের বাঁ দিকে স্ট্রোক করে ডান পাশ প্যারালাইজড হয়ে যায়। দেখবেন অনেকেরই 1 হাত 1 পা প্যারালাইজড, তাহলে বুঝতে হবে তিনি ব্রেন স্ট্রোক করেছেন। যদি ডান হাত ডান পা যায় তাহলে সে বাম দিকে স্ট্রোক করেছে, আর যদি বাম হাত বাম পা যায় তাহলে সে ব্রেনের ডান দিকে স্ট্রোক করেছে। এখন স্ট্রোক করার বর্তমানে এই সময়ে সবচেয়ে প্রধান কারণ হচ্ছে মোবাইল রেডিয়েশন। কার কাছে নেই মোবাইল? সবার কাছে আছে। অনেকে বালিশের নিচে মোবাইল রেখে শোয়, সকালবেলা ঘুম থেকে উঠে আগে মোবাইলটা খুঁজে বের করে নোটিফিকেশন খোঁজার জন্য। তাহলে সারা রাত আপনার ব্রেনটাকে ড্যামেজ করে ফেলেছে। আমি আমাকে অসুস্থ করে ফেলছি, এখান থেকে ফেসার সিস্টেম আমি জানি না। তাহলে এই জিনিসগুলোতে তো সেফ থাকা দায়িত্ব কার? এই জিনিসগুলোতে সেফ থাকা দায়িত্ব কার? আমি কথাগুলি তাদের জন্য বলছি যাদের প্রয়োজন। আমি ঠেকাই বলি না, আপনাদের সবাই বুঝাবো। এখানে যতজন আছেন প্রত্যেকে আমার কথাগুলি নেবেন, বিশেষ করে আমরা কবরই চাই। আমি একটু আসলে একটু ব্যতিক্রম চিন্তা করি। আমি আপনাকে জোর করে ধরে বুঝাবো, আমি উপস্থাপন করব, আপনার ক্ষুধা লাগলে নেবেন, ক্ষুধা না থাকলে নাই। এখন ক্ষুধা না থাকলে যদি আপনাকে খাওয়াই কি হবে? আমি চাই না আপনি এখানে বমি করেন। তো যারা মনে চাইতেছে একটু ঘুমাইবেন, ঘুমিয়ে নেন, এসে যে 1 ঘন্টা সময় পেলাম, যাক এই সমস্যা কত কথা বলতে পারবো, ঘুমিয়ে নেন। আর বাকি যাদের প্রয়োজন আছে তারা রেডি তো? যাদের প্রয়োজন আছে তারা নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি তাদের জন্য করাচ্ছি। দেখবেন আমি কখনো আপনাদেরকে বলবো না যে আমার এই কথাটার জন্য জোরে একটা তালি দেন, আমি কখনো বলবো আপনাকে। আমার কথা হচ্ছে, আমার কোনো কথায় যদি আপনার জানার আপনাকে বলে তালি দেওয়া প্রয়োজন তাহলে দিবেন, নয়তো প্রয়োজন না। 60টা বলুন তালি দেওয়া। এখন আমি কথাটা কেন বললাম? এই ইম্পর্টেন্ট যে মেসেজগুলি এগুলি আপনার জন্য খুব প্রয়োজন হবে। হ্যাঁ, আমি আপনাকে অনেক মোটিভেট করলাম, সেটা কিছু করার জন্য আপনাকে উৎসাহিত হলেন, কিন্তু এই ইনফরমেশনগুলি আপনার ব্যবসার জন্য সবসময় কাজে লাগে। তাহলে এই যারা বিজনেস করতে চান ইনফরমেশন আপনার দরকার ভাই। আপনি কথাগুলি ধরে ধরে কথা বলবেন, একটা লোক আপনার সামনে কথা বলার সুযোগ পাবে না, সাহস পাবে না। অনেক বড় লিডার মার্কা লোক আপনার সামনে আসবে, এইভাবে ধরে ধরে কথা বলবেন, তার সাহস হবে না আপনার সামনে কথা বলা, কারণ আপনি বিশ্বস্ত সংস্থার তথ্যগুলিকে সামনে রেখে কথা বলছেন। সে যখন ঘাটাঘাটি করবে, নেটে যে ঘাটাঘাটি করবে, আরে বাবা ওর তথ্যতে সমস্যা উপস্থাপিত করেছে।
এই রোগের রোগী অসংখ্য আপনার চারপাশে আছে। এখন প্রায় খালি শুনি মানুষের হার্টে ব্লক, রিং করাতে হবে। তো একটা রিং করাতে কত টাকা লাগে? 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। আচ্ছা, রিং করানো কি সমাধান? সমাধান না। রিং পরালে সেখানে আবার ব্লক হতে পারে, সেটাকে আবার ক্লিন করতে হয়। একটা ব্লক, 2টা ব্লক, 3টা, কি করলে আমাদের বডি থেকে ব্লকগুলি যাতে নাই হয় সেটা কিন্তু আপনি টেনশন করার ব্যাপার করা যাবে। এই জন্য অবশ্যই ইনফরমেশন জানা দরকার। কারণ আমরা যতই টেনশনের কথা বলছি, আমাদের টেনশনের মূলটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট বেস। এখন প্রোডাক্ট নিয়ে যদি কথা না বলতে পারেন, ব্যবসাটা করবেন কি নিয়ে? ধরেন আপনি প্রোডাক্ট সম্পর্কে কিছুই জানেন, তাহলে ব্যবসা কি নিয়ে করবেন? আর প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন না জানার কারণে, সিস্টেমগুলি সম্পর্কে না জানার কারণে অনেকে সাহস পায় না কথা বলে। অনেকে বলে স্যার ব্যবসা করতে ভয় লাগে, কারোর সাথে কথা বলতে ভয় লাগে, বা আমি কথা বলতে পারি না। আসলে না পারার মূল কারণ কিন্তু ছাত্র জানেন নাই। যেদিন ক্লাসে পড়া শিখে গেছিলেন, ওইদিন কোথায় বসছিলেন? সামনে না পিছনে? একেবারে সামনে বসে, স্যারের সামনে যান, স্যার আমরা দেখে, স্যার যখন নামটা ধরে ডাকে, আজকে পড়া বলে হাতে হাত তুলে স্যার আমি শিখে আসছি। আর যেদিন পড়া শিখে জান নাই, এমন জায়গায় বসছে যে স্যার না দেখে। তাহলে ক্লাসে কোন দিন সাহসী ছিলেন? যেদিন আপনি শিখে গেছেন। আর কোন দিন ভয় ছিলেন? তাহলে ব্যবসায় ভয় কেন পাচ্ছেন? না জানার কারণে। বলেন বলেন, ব্যবসায় কেন ভয় পাচ্ছি? বলেন, আমি কেন ব্যবসায় ভয় পাচ্ছি? আঙুল দেখে বলেন, আমি কেন ব্যবসায় ভয় পাচ্ছি? আমি যেটা বলছি বলেন, আমি কেন ব্যবসায় ভয় পাচ্ছি? কারণ আমি জানি না। তাহলে আমাকে জানতে হবে। যত বেশি জানবেন তত বেশি ব্যবসায় পাওয়ারফুল হবে। জানতে হবে, জানানোর শেষ নাই। আর সঠিকটা জানেন, এমন কিছু জানবেন আপনার সামনে এসে যারা বড় বড় কথা বলে তারা আপনার সামনে থেমে যেতে পারবে। এমন কিছু তথ্য ধরে কথা বলতে হবে ভাই। তথ্যভিত্তিক কথা বলবেন, মানে আজারে গল্প করলে হবে না। তথ্যভিত্তিক কথা বলবেন, জায়গায় থেমে যায়। একটা এমবিবিএস ডাক্তার আপনার সামনে বসলে থেমে যেতে হবে, এমন কিছু ইনফরমেশন দিতে যাবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি ব্যবসা করতে সাহসী হবে। মানে আপনার তখন কে আসো কোনো সমস্যা নাই। যেমন ধরেন আপনি একটা পরীক্ষাকে ভালো প্রস্তুতি নিয়ে গেছেন, এবার প্রশ্নে যা আসে তাই দিতে পারবেন। আচ্ছা, ওই দিন যদি কেউ আপনাকে বলে আজকে তো অমুক স্যারে গাপ করবে, আপনি কি বলবেন? বলো, সমস্যা আছে, আমি ক্লাস করি, সমস্যা। আর যেই সাবজেক্টটা দুর্বল, এই আজকে গাপ করবে কে রে, একবার ভাবলে দিতে পারেন, এবার শুনে কাপাকাপি শুরু। কারণ কি? আপনার প্রস্তুতি ভালো না। ভালো মতন বিজনেসের প্রস্তুতি নিয়ে মাঠে নামবেন, কে আসে তার কি জানতে চান? টিএনসির প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি, কোনো ফালতু কাজ নিয়ে কাজ করছি না। সততার সাথে সেভাবে কথা বলতে হবে। আপনি কি চুরি করছেন ব্যবসায়? আপনি কি টিএনসি চুরি করছেন? প্রতারিত করছেন? আপনি ধোঁকা দিচ্ছেন? আপনি মানুষের উপকারের জন্য কাজ করছেন। স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরানে, তোমাকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। টিএনসি করছি কেন? মানুষের কল্যাণের জন্য। আপনাকে বুঝতে হবে তো ভাই, না বুঝে তো নিজে দুর্বল হয়ে যাচ্ছেন। অধিকাংশ মানুষ মাঝে মধ্যে এসে আমাদের একটু বলে স্যার নেগেটিভ হয়ে যায়, এই লোকটা দেখলে আমার ম্যাচ পাবে, নেগেটিভ নিয়ে যাও কিভাবে? আচ্ছা, নেগেটিভ মানুষ হয় কিভাবে? স্যার আমি এখানে কথা বলে নেগেটিভ মানে হ্যাঁ নেগেটিভ হয়ে যায়। এই ক্যাটাগরির লোকগুলি দেখে কিছু তো টাকা দেখছে, এমন আজও প্রাণী। হ্যাঁ, কারো কাছে গেলে নেগেটিভ হয়ে যায়, আবার কারো কাছে গেলে পজিটিভ হয়ে যায়। হ্যাঁ, নিজের ভিতরে আসেনি, এত নিজের মধ্যে নাই। তাহলে আপনাকে আপনারটা রিয়েলাইজ করতে হবে যে হ্যাঁ, সঠিক ইনফরমেশনগুলি না আমাকে নামতে হবে। যে তাহলে অবশ্যই আমি এই ব্যাপারগুলি কী করে নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখা যায়। তাহলে এই সমস্যার মধ্যে আমরা প্রতিনিয়ত আছি এখন সবাই। তারপরে আসেন লিভার ডিজিজের কথা ধরি। আপনাদের লিভার চিনেন আপনারা? লিভার আছে আপনাদের? বাংলা অর্থ কি? আঞ্চলিক অর্থ কি? কলজা। কলজা 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 কলজার মধ্যে গাঁথি রাখুন তোমারে। খুব ভালো লাগছে এটা না? কলিজা কোথায় আছে? কলিজা আছে আমাদের এই ডান পাশে, এই জায়গায়। এইটুকু জায়গা জুড়ে আমাদের লিভার। এখন নিজের অর্গান কোথায় আছে সেটা যদি না জানি, কোথায় কোনটার ব্যথা হয় কিভাবে বুঝবো? এটা হচ্ছে লিভার, কলিজা। এখন কলিজাই চিনি না, বাদ কোন জায়গায়? কলিজার মধ্যে গাছের এরকম তোমার এই শিল্পী বহুত গান গাইছে এরকম। এই গান অনেক শিল্পী গাইছে, কিন্তু কলিজা কোথায় আছে সে সেটাই জানে না।
ঠিক কিনা বলেন তো? আসামিরে বাঁধবে কোথায়? কলজে তো জানি না। এই কলিজার মধ্যে অসংখ্য রোগ হয়, লিভার সিরোসিস থেকে শুরু করে লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। প্রথমত দেখেন, প্রথম ধাপটা সুস্থ লিভার, এরপরে লিভারের মধ্যে হয় ফ্যাটি লিভার, প্রথমত চর্বি জমে, তারপরে হয় সিরোসিস, তারপরে চলে যায় আস্তে আস্তে ক্যান্সারের দিকে। আমার বিশ্বাস যে আপনারা যারা এখনো ভালো করে দেশ প্রোডাক্ট ইউজ করেন নাই, আপনাদেরকে যদি আল্ট্রাসাউন্ড করতে দেওয়া হয়, এখানে প্রায় 75% লোকের ফ্যাটি লিভার পাওয়া যাবে। আর লিভার ফ্যাটি হলে কিন্তু আস্তে আস্তে বড় হয়, বলা যায় এনলার্জ লিভার বড় হয়ে গেছে। আসলে লিভার বড় হয়ে যায় না, ওর উপর চর্বি জমার কারণে এটা আকৃতির একটু বেড়ে গেছে। এই যে ফ্যাটি লিভার, এটা এখন হওয়াটা স্বাভাবিক। আপনি তো মনে মনে নিজেকে বলবেন, ও আমি তো চর্বি যেহেতু কোনো খাবার খাই না, আমার লিভারে ফ্যাট জমাতে কোনো কারণ নাই। দুর্ভাগ্যের ব্যাপার, যদি আপনি পুরো মাস জুড়েও যদি কোনো মাংস না খান, কিন্তু আপনি সবজি তো খাচ্ছেন, এই সবজিটাকে ভাজতে হলে তো কোনো তেল ব্যবহার করতে হচ্ছে। বাজারে যত ধরনের তেল আছে, প্রত্যেকটা তেলের মধ্যে এখন ভেজাল আছে, আর ওই ভেজালগুলির কারণে আপনি লিভারে চর্বি জমছে। খুব হেমলা পাতলা, তারও লিভার ফ্যাটি হয়ে গেছে। আর লিভার ফ্যাটির অসংখ্য রোগ দেখা দেয়। এখন আপনার প্রস্রাবের রং দিয়ে আপনি বুঝতে পারবেন লিভার কোন কন্ডিশনে আছে। 1 এবং 2 এই কালারের প্রস্রাব যাদের, তাদের মোটামুটি লিভার নর্মালে আছে, অনেক সময় হয়তো প্রচুর ঘামানোর কারণে এই কালারের প্রস্রাব। আর যাদের প্রস্রাবের কালারটা এই পরিমাণে চলে আসছে, তাদের লিভার কিন্তু আস্তে আস্তে ডেঞ্জার দিকে যাচ্ছে। নিজের টেস্টটা মাঝে মধ্যে করে নিবেন। তাহলে প্রস্রাবের কালারও নির্ভর করবে যে আপনার লিভারটা কোন পজিশনে আছে। যখন দেখবেন 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুইটা রং, অথবা 3 নাম্বার এই রংটা যাদের প্রস্রাবে আসবে, তাদের লিভারে মোটামুটি চর্বি জমে গেছে। আর লিভার সিরোসিস হবে যখন এই কালারটা হবে, আর লিভার টোটালি ক্যান্সারের দিকে চলে যাবে একেবারে। এই লেভেল হলে আপনি লিভারটা ফিরে আসতে পারবেন না। তাহলে যদি দেখেন যে আপনি এই জোনে আছেন, তাহলে আপনাকে এখন থেকেই নিজেকে মেনটেন করতে হবে ভাই। এই জন্য আমরা বেশি বেশি করে ড্রাগ নিব, কি বলেন? মেডিসিন খাবো, ফার্মেসিতে ঘুরবো, ডাক্তার সব ভেজে খেয়ে ফেলবো। অনেকে কথা বলে ডাক্তার সব বাচ্চা শেষ, তার মানে হ্যাঁ এসে বাবুচি, হ্যাঁ শুধু বাজে ডাক্তার বাজে, হ্যাঁ শুধু ডাক্তার বাজে। ডাক্তার আজীবন ভাজতেই পারবেন, কিন্তু সুস্থ হতে পারবেন না। এই জন্য সঠিক জায়গায় আসতে হবে আপনাদেরকে। সো লিভারের এই মারাত্মক অবস্থা দেখা দেয় যখন আমরা যদি এগুলি না বুঝি। সো এই লিভারের সমস্যা হতে পারে অনেকগুলি কারণে। ঘুম না হওয়ার কারণে লিভার, অনেকের হাতের তালু লাল হয়ে থাকে, ভালো করে খেয়াল করে দেখেন, কিছু সিমটম দেখে দেয়। হাতের এই জায়গাগুলি প্রচন্ড লাল হয়ে থাকে, লাল, অনেকের এরকম লাল হয়ে যায়, এটা আপনার লিভার সিরোসিসের দিকে যাচ্ছে। অনেকের নাভির চারপাশে এই গোটা গোটা হয়ে আসে। অনেকের বডিতে এই লাইপোমা, মানে টিউমারের মতো দেখতে, কিন্তু টিউমার না, দেখতে টিউমারের মতো কিন্তু টিউমার না, চাপ দিলে দৌড়াদৌড়ি করে, এটার নাম হচ্ছে লাইপোমা। এটা এক ধরনের বাজে চর্বি, যেটা শরীর অ্যাবজর্ব করে না। তাহলে এটা কেন হচ্ছে? কারণ তার লিভার ইফেক্ট হয়ে আছে। তাহলে আপনাকে সঠিক জায়গায় আগে যেতে হবে, সঠিক তথ্যে আগে ঢুকতে হবে। তো ভাই, টিএনসির প্রোডাক্ট কি রোগ সেটার জন্য না, টিএনসির প্রোডাক্ট কেন এই শরীরের রোগ সেটাকে ঠিক করার সাহায্য করে টিএনসির প্রোডাক্ট। আপনাকে সেই জায়গায় বুঝতে হবে। যেমন ব্যথা, আপনারা অনেকে আছেন, আমি এই জন্য বললাম যে অনেক কিছু আমরা ভুল জানি, ভুলগুলোকে ভুলতে হবে। আপনারা অনেকে আছেন ব্যথা করতেছে, এই ব্যথাটা কমানোর জন্য আপনারা পেন কিলার খান, রাইট? তার মানে আপনারা মনে করেন ব্যথাটা কমাইতে পারলেই বোধহয় আমি সুস্থ। কিন্তু বিশ্বাস করেন, ব্যথাটা হচ্ছে একটা রোগের উপসর্গ, এটা কোনো রোগ না। এখন আপনি তো ব্যথাটা কমে ফেলেন পেন কিলার খেয়ে, রোগের কি হচ্ছে? রোগটা ভিতরে থেকে থেকে আরো সিনিয়র হবে। আপনি পেন কিলার খেয়ে ব্যথাটা না কমিয়েছেন, রোগটা কি করলেন? রোগ কিন্তু আস্তে আস্তে সিনিয়র হয়ে গেছে, 6 স্টার থেকে 7 স্টার হয়ে গেছে, 7 স্টার থেকে শুরু করে 1 স্টার হয়ে গেছে রোগ। কিন্তু টিএনসিতে ব্যথা কমানোর কোনো ওষুধ আপনার জন্য নাই, প্রোডাক্ট নাই। টিএনসিতে হচ্ছে ব্যথাটা কেন হচ্ছে, ওই কেনরে দৌড়াবে, কেন ব্যথাটা শরীরে আসতেছে সেটাকে ঠিক করবে। তাহলে আপনাকে সঠিকটা বুঝতে হবে ভাই। আপনাদেরকে অনেকে বলবে, ভাই কি টিএনসির প্রোডাক্ট দিলে ব্যথা তো কমে না, হাসি দিয়ে বলবে ব্যথা কমানোর জন্য তো দিইনি। অনেকে আপনাদের এখানে অনেক আছেন আমাকে ফোন করে, বিরক্ত বলবো না, জানার জন্য ফোন করেন, স্যার একজন এটা দিয়েছিলাম ব্যথা তো কমে না। আমি আসতে বলি ব্যথা কমানোর জন্য টিএনসিতে আছে নাকি কিছু? ব্যথাটা হচ্ছে রোগের উপসর্গ, কেন হইল ওই কেনকে ঠিক করার জন্য টিএনসিতে প্রোডাক্ট আছে। এখন ব্যথাটা আপনি কমালেন, রোগ তো সারাতে পারলেন না, এই জন্য আমরা দিনে দিনে অসুস্থ হয়ে যাচ্ছি। তাহলে লিভারে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা দেয়। এই লিভারটাকে সুস্থ রাখতে চান?
আমাদের বডিতে 5টা ভাইটাল অর্গান আছে। কয়টা? 5টা ভাইটাল অর্গান, ভাইটাল, যেগুলি আপনাকে সুস্থ রাখতে। 5টা ভাইটাল অর্গান। 1 নাম্বার ব্রেন, ব্রেন। 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার ফুসফুস, 5 নাম্বার কিডনি। কটা? বলেন তো দেখি আমার সাথে। 1 নাম্বার ব্রেন, একবারে চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলেন। 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার ফুসফুস, 5 নাম্বার। এই 5টা অর্গান ছাড়া আপনি বাঁচতে পারবেন না। এই 5টা হচ্ছে ভাইটাল অর্গান। এখন এই ভাইটাল অর্গানগুলিকে যদি একসাথে সুস্থ রাখতে চান, টিএনসি প্রোডাক্টের বিকল্প কোনো প্রোডাক্ট নেই, কোনো প্রোডাক্ট নেই। আপনার টিএনসি প্রোডাক্টই লাগবে। এখন এই 5টা ভাইটাল অর্গান আপনার সুস্থ আছে কিনা প্রশ্ন করে দেখেন তো নিজেকে, খোঁজ নিয়ে দেখেন। ব্রেনের 12টা বেজে আছে, আপনি এখন টায়ার পান না। ব্রেনের যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে কি কি সিগন্যাল আসতে পারে? 1 নাম্বার, আপনার কানের মধ্যে বিভিন্ন সাউন্ড আসবে মাঝে মধ্যে, টু চৌ চৌ শব্দ হবে মাঝে মধ্যে, হঠাৎ করে কানটা বন্ধ। ব্রেন আপনাকে সিগন্যাল দিচ্ছে, মিস কল দিচ্ছে, আমি কিন্তু দুর্বল হইতেছি, আপনাকে সতর্ক হওয়া উচিত। মাঝে মধ্যে হঠাৎ করে মাথা ঘুরতেছে, সব কেমন ঘুরতেছে, এটা ব্রেন সিগন্যাল দিচ্ছে আপনাকে, কিন্তু আপনি তো বুঝেন না, কারণ আপনি তো মোবাইলের মিস কলই বুঝেন না। এটা তো বডির মিস কল, সেটা তো বুঝেন না। এটা হচ্ছে ব্রেনের অবস্থা। মাঝে মধ্যে শ্বাস টানতে কষ্ট হবে, এটা ফুসফুস দুর্বল হচ্ছে, তা সিগন্যাল দিচ্ছে আপনাকে। মাঝে মধ্যে প্রস্রাবের লাভ হয়ে যাচ্ছে, লিভার আপনাকে সিগন্যাল দিচ্ছে, মিস কল দিচ্ছে। মাঝে মধ্যে বুকের মধ্যে চিনচিন ব্যথা হয়, তাহলে ওই ব্যথা চিনচিন করছে, হায় এই ব্যথা না, ওই ব্যথা যায় না, ওই ব্যথা আপনাকে ব্যথিত, এজন্য আসল ব্যথাটা পায় না। এগুলো আপনাকে মিস কল দিচ্ছে তার বডি। এগুলি কখনো আপনি ওই জায়গায় ঠিক করতে পারবেন না। আসে তারপর দেখি কিডনি ডিজিজ। কিডনি হচ্ছে আমাদের শরীরের একটা ছাঁকুনি। আমাদের বডিতে আমরা যেই রক্ত, এই রক্তটাকে পরিশোধিত করে হার্ট পাম্প করে, খেয়াল করে রাখতে আমাদের পুরো বডিটা একটা চমৎকার সিস্টেম, মেশিন। হার্ট পাম্প করে রক্ত কিডনিতে পাঠায়, পুরো শরীরে পাঠানোর পরে কিডনি হয়ে আসে রক্তটা। আবার এই কিডনি হয়ে যখন আসে, কিডনির কাজ হলো রক্ত থেকে দূষিত পদার্থগুলিকে প্রস্রাবের আকারে আলাদা করে ফেলে। শুধুমাত্র কিডনির মেশিনের ভিতরে ছাঁকুনি হিসেবে কি কাজ করে যদি আপনি বুঝতে পারতেন, দেখতেন, তাহলে আপনি হয়তো নিজে অভাবী স্ট্রোক করে মারাই যেতেন। এই কিডনি আমাদের বডি থেকে আমাদের বিভিন্ন রকমের বাজে উপাদানগুলিকে, খারাপ জিনিসগুলিকে, এগুলিকে প্রস্রাবের আকারে বের করে দেয়, আবার রক্তটাকে ফ্রেশ করে সে আবার হার্টে পাঠিয়ে দেয়। হার্ট আবার তার দায়িত্ব পালন করে, সে পাম্প করে আবার বডিতে ছড়িয়ে দেয়। আর এই আমাদের ব্লাডের কাজ হলো আমাদের শরীরের প্রত্যেকটা অর্গানে আমাদের উপাদানগুলিকে পৌঁছে দেওয়া। আপনার পায়ের তলায় একটা উপাদান দরকার, নাম হচ্ছে বিটা ক্যারোটিন। এখন বিটা ক্যারোটিন আপনার পায়ের তলায় মাখেন না মুখ দিয়ে খান, তাহলে খেলে যায় কোথায়? পেটে। আচ্ছা, সেখান থেকে পায়ের তলায় কি হয়ে গেল? রক্ত পৌঁছে। এখন রক্ত যার ভালো চলাচল করে শরীরে, সে সুস্থ থাকতে পারে। আর যার রক্ত চলাচল শরীরে কম, তার ভিতরে বিভিন্ন রোগ দেখা দেয়। এখন আমরা জানি না। এখন রক্ত চলাচল কি করলে বাড়ানো যায়? বিশ্বাস করেন, আমি কসম দিয়ে বলতেছি, অ্যালোপ্যাথিতে কোনো সিস্টেমই নাই এই রক্ত চলাচল বাড়ানোর জন্য, কোনো সিস্টেমই নেই। কিন্তু আপনাদের গুড নিউজ আছে টিএনসি প্রোডাক্টের মাধ্যমে, যে ব্লাড সার্কুলেশন কি করে বাড়ানো যায়। তাহলে আপনাকে সঠিকটা বুঝেন যে আগে ভাই আমাকে বুঝতে হবে আমি কি বুঝি, আগে আমাকে বুঝতে হবে আমি কি বুঝি না, আগে আমাকে জানতে হবে আমি কি জানি না, তারপরে টিএনসি প্রোডাক্টের কথা বলবো। ভাই টিএনসি বোঝার জন্য যোগ্যতা লাগে, টিএনসি বুঝতে হলেও যোগ্যতা লাগে। যোগ্যতা সবাই টিএনসি বুঝবে না, টিএনসি বুঝতে গেলে যোগ্যতার প্রয়োজন। আগে সে যোগ্য ভালো করে টিএনসি করে, তাহলে অনেক কিছু করতে পারবে। তাই আপনার এই যে কিডনির কথা বলছি, একটা বলছে কিডনি কোথায় থাকে এটা আমাকে জানেন না। আমি যখন 7 স্টার, আমি একটা পলিটেকনিক কলেজে একটা গ্রামের নাম হচ্ছে ওয়ারুপুর, প্রশ্ন করছিলাম এক ছেলেকে, তোমার কিডনি কোথায়? সে আমার কিডনি দেখেছে তার গাড়ি, নিজের কিডনি কোন জায়গায় সেটা জানি না। মনে করেন আপনি সকালবেলা ব্রাশে পেস্ট দিলেন, এখন আপনার দাঁত কোথায় জানেন না, এবার কি করবেন? নিজের অর্গান কোথায়? বাইরে না কান চিন না। এখন ভিতরে কার কোনটা আছে ঠিক মতো এখানে জিজ্ঞাসা করলে অনেকে বলতে পারবো না কার কোথায় কোনটা আছে, ঠিক কিনা বলেন তো? কিডনি কোথায়, হার্ট কোথায়, লিভার, ভাই অ্যাপেন্ডিক্স কোথায়? এখানে 40% লোক বলতে পারবে না অ্যাপেন্ডিক্সটা কোথায়।
এখন অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের ডান পাশে, তো অনেকে যখন এই পাশে ব্যথা করে আসলে এই জায়গায় ব্যথা হয় কেন? কারণ এই জায়গায় আমাদের লার্জ ইন্টেস্টাইনটা ঘুরে এসে এখানে আসে, যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তার এই পাশে ব্যথা উঠতে পারে, কিন্তু এই পাশে ব্যথা হলে অ্যাপেন্ডিক্সের ব্যথা। এখন ব্যথা এই জায়গায় অ্যাপেন্ডিক্স অপরিষ্কার হয়ে আসছে, তাহলে আগে সঠিকটা জানতে হবে ভাই। তাহলে সেক্ষেত্রে কিডনি মূল জায়গা হচ্ছে এখানে। সুস্থ দুইটা কিডনি দেখেন দেখতে কত সুন্দর, আর এই কিডনিগুলি অনেকের অসুস্থ হয়ে এই পর্যায়ে চলে আসে, মারাত্মক অবস্থা হয়। এই তখন কিডনি ডায়ালিসিস করতে কিডনি ড্যামেজ হয়ে যায়, আর কিডনি ড্যামেজের কথা শেষ, মারাত্মক অবস্থা হয়। এখন এই কিডনিটাকে তো সুস্থ রাখতে চায়, তাহলে এই সমস্যা যা আমি দেখাচ্ছি বিশ্বাস করেন অনেকে আছে যে সমস্যা নিয়ে বসে আছে। আপনার যে জায়গায় ব্যথা হচ্ছে, আপনি বাজারের থেকে কয়েকটা ক্যালসিয়াম ট্যাবলেট খাইতেছেন, কেন? খুব ক্যালসিয়ামের ব্যথা মনে হয়, এটা মনে করে 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 কিডনিটাকে আরো নষ্ট করে ফেলছে। তাহলে আপনাকে এখন থেকে চিন্তা করতে হবে যে আসলে আমি কি আমার সঠিক তথ্য অনুযায়ী জিনিসটা খাচ্ছি কিনা, এটা আপনাকে এখন থেকে মেনটেন করতে হবে। তাহলে এই জিনিস আগে আপনাকে জানতে হবে, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, যাতে আগাতে পারবেন না। তারপরে আসেন আরো কিছু আপনাদের সাথে কথা বলি। বিশেষ করে জীবনটা একেবারে তখন বিপন্ন হয়ে যায়, আর বিপন্ন হয়ে কিন্তু আমাদের আছে। আমরা বেশিরভাগ লোক কিন্তু বর্তমানে বাংলাদেশে অসুস্থ, বেশিরভাগ লোক অসুস্থ। এমন কোনো ঘর নাই যেই ঘরে অসুস্থ লোক নাই। ঘরের কথা বাদ দেন, এই এখানেও সবাই আছেন, কেউ মুখে হাতে বলতে পারবেন না আমি সম্পূর্ণ সুস্থ আছি, কিন্তু সম্পূর্ণ সুস্থ থাকতে চাচ্ছেন, ঠিক না? চাইতেছেন, আমরা থাকতে চাইতেছি কিন্তু পারছি না। তাহলে কি করে যদি সুস্থ রাখা যায়, যেন আমাকে চিন্তা করতে হবে। দেখেন আমি আপনাকে বাংলাদেশের তথ্য দেখাচ্ছি, বাংলাদেশের তথ্য খেয়াল করে দেখেন। 65% পিপল, 40% মানুষ বাংলাদেশে শুধুমাত্র চিকিৎসা করাতে যে গরিব হয়। আগে ধনী ছিল, পয়সা ছিল, সচ্ছল ছিল, চিকিৎসা করাতে যে গরিব হয় এরকম বাংলাদেশের লোকের সংখ্যা হচ্ছে 65%। 100 জনের মধ্যে 65 জন লোক চিকিৎসা করাতে যে গরিব হয়। এই আপনার আশেপাশে অসংখ্য লোক আছে যারা চিকিৎসা করাতে যে গরিব হয়েছে। দেখবেন গল্প করে, আমাদের আগে লম্বা জমিগুলি আমাদের ছিল, বাবা যখন অসুস্থ হয়েছে তখন এগুলি সব বিক্রি করছি, মা যখন অসুস্থ হয়েছিল তখন এই দিকে জমিটা বিক্রি করছি, আর আমি যখন অসুস্থ হয়েছিলাম তখন পিছনে জমিটিও শেষ। নাতিপুতির কাছে গল্প বলে আগে অনেক ছিল, এখন কিছুই নাই, কারণ ওগুলি বিক্রি করে চিকিৎসা করাইছে। ভাই আপনার আশেপাশে অসংখ্য লোক আছে, তাহলে কেন? কারণ আমরা ভুল বুঝাবুঝির মধ্যে আছে, যেন আমাদের সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আর এই জন্য আসলে জিনিসপত্র খুব বেশি প্রয়োজন। আর এই সকল তথ্যের উপর ভিত্তি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা পৃথিবীতে জরিপ করেছে, জরিপের রেজাল্ট আসছে যে সম্পূর্ণ সুস্থ ব্যক্তির সংখ্যা আছে মাত্র 5%, একেবারে সম্পূর্ণ অসুস্থ ব্যক্তির সংখ্যা আছে 20%, আর আমরা যারা সাফ হেলথ, আপনাদের নিজেকে সুস্থ বলতে পারছি না, অসুস্থ বলতে পারছি না, এরকম সংখ্যা আছে 75%। এখন আপনি কোথায় আছেন বলেন? 5 আছে না 20 আছে? নাকি 75%? এখানে তিনটা রং ভালো করে খেয়াল করে দেখেন, সবুজ, হলুদ, লাল। আমরা জানি রশ্মিকাল তিনটা রং ব্যবহার করা হয়। সবুজ মানে হচ্ছে সামনের রাস্তা খোলা, লাল মানে হচ্ছে সামনের রাস্তা একেবারেই বন্ধ।